ওমর আল সাহিরের বয়স ২০। গাজায় বসবাসকারী এই তরুণের সামনে এখন এমন এক দায়িত্ব যা কোনো সন্তানেরই নেবার কথা নয়। বাবাকে দাফন করার জন্য তাকে একটি কবরের জায়গা খুঁজে বের করতে হচ্ছে। ওমরের বাবা মুহাম্মদ ইসরায়েলের নির্ধারিত সামরিক এলাকা ইয়োলো লাইনের কাছে গুলিতে নিহত হন। গাজা সিটির জেতুন এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী মুহাম্মদ রাস্তার পাশে একটি ছোট দোকানে চা ও কফি বিক্রি করতেন। গত ১০ জুন কাজ করার সময় একটি গুলি তার ঘাড়ে লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। বাবাকে দাফন করতে ওমর যান জেতুন কবরস্থানে, কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখলেন তা তার জন্য ছিল আরেক ধাক্কা। কবরগুলো একেবারে গা ঘেঁষাঘেঁষি করে তৈরি করা হয়েছে। কোথাও কোথাও একটি কবরের সঙ্গে আরেকটির মাঝখানে সামান্য জায়গাটুকুও নেই। এসব কবরের অনেকগুলোতেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের দাফন করা হয়েছে। যুদ্ধের কারণে কবর তৈরির প্রয়োজনীয় উপকরণ ও জায়গা দুটিরই সংকট তৈরি হয়েছে। ফলে অনেক কবরের স্থায়ী কোনো চিহ্ন নেই। একটি পাথরের সঙ্গে কাগজে মৃত ব্যক্তির নাম লিখে সেটিই কবরের পরিচয় হিসেবে রাখা হয়েছে। কবরস্থানের চারপাশে বালুর স্তূপ, সেই বালুর নিচেই শুয়ে আছেন অনেক মানুষ। যুদ্ধের আগে যেভাবে কবর তৈরি ও প্রস্তুত করা হতো, এখন আর সেই সুযোগ নেই। কিন্তু ওমরের সমস্যার এখানেই শেষ নয়। গাজায় একটি কবর তৈরি করতে এখন প্রায় ৫০০ শেকেল অর্থাৎ $১৬৭ বা বাংলাদেশি মুদ্রায় ২০,০০০-এরও বেশি টাকা খরচ হয়। তার পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। তার উপর নতুন করে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত দাদার কবরে বাবাকে দাফন করতে হয় ওমরকে। ওমরের এই অভিজ্ঞতা আসলে গাজার আরও বড় একটি সংকটের ছবি। যুদ্ধের মধ্যে গাজার সেবা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। একই সঙ্গে ইসরায়েলি হামলার ঝুঁকির কারণে অনেক নিহত ফিলিস্তিনির মরদেহ সময় মতো উদ্ধার বা শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে হাজার হাজার মানুষ নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়েছেন। অনেককে দাফন করা হয়েছে বাড়ির বাগানে, কোথাও তাঁবুর পাশে, কোথাও বাস্তুচ্যুত মানুষের শিবির, স্কুল কিংবা হাসপাতালের প্রাঙ্গণে। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলি হামলার মাত্রা কিছুটা কমে আসে। তখন পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ কিংবা অস্থায়ী কবর থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে নতুন করে দাফন করতে শুরু করে। কিন্তু যুদ্ধবিরতির পরও অন্তত ১,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন হয়েছে একটি কবর। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের প্রাঙ্গণে থাকা ৭টি গণকবর থেকে ৫২৯ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি হামলা কিছুটা কমে আসার সুযোগে ওমরের পরিবার ও মোহাম্মদের মরদেহ অস্থায়ী কবর থেকে তুলে একটি কবরস্থানে নিয়ে যায়, যাতে তাকে শেষবারের মতো দাফন করা যায়। গাজায় কবরের সংকটের পেছনে শুধু বিপুল সংখ্যক মানুষের মৃত্যু দায়ী নয়, ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে বহু কবরস্থানও। গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর ৪০টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর কবরস্থানে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে পরিবারগুলোর জন্য দাফনের জায়গা আরও কমে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের সংকট। ইসরায়েলি বোমাবর্ষণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণে লাখ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ফলে আগে কবরস্থানের জন্য নির্ধারিত কিছু জায়গাও এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ গাজায় এখন শুধু জীবিতদের আশ্রয়ের জায়গায় সংকুচিত হচ্ছে না, মৃতদের জন্য নির্ধারিত জায়গাও হারিয়ে যাচ্ছে। কবরের সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাফনের খরচ। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, কবরের ফলক তৈরির উপকরণের সংকটের কারণে এখন একটি দাফনের খরচ ৭০০ থেকে ১,০০০ শেকেল অর্থাৎ $২৩৫ থেকে $৩৩৫ পর্যন্ত দাঁড়িয়েছে। অনেক পরিবার সেই অর্থ জোগাড় করতে পারছে না। তাই ধ্বংস হয়ে যাওয়া ভবনের ইট, পাথর, কাদা কিংবা ঢেউটিন দিয়ে আপাতত কবরের চিহ্ন তৈরি করা হচ্ছে। পরে অর্থের ব্যবস্থা হলে সেখানে স্থায়ী কবরের ফলক বসানোর চেষ্টা করা হয়। ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মকর্তা ইকরামি আল মাদাল্লালের মতে, সংকটটি যুদ্ধ শুরুর আগেই তৈরি হচ্ছিল। তখনই গাজায় ৭টি কবরস্থানের অনেকগুলো প্রায় পূর্ণ হয়ে গেছিল। এখন নতুন কবরস্থানের জন্য জায়গা খুঁজছে মন্ত্রণালয়। একই সঙ্গে অস্থায়ীভাবে দাফন করা মরদেহগুলো কবরস্থানে স্থানান্তর করাও হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। তবে এই স্থানান্তরও সহজ নয়। মরদেহ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। এই সংকটের সবচেয়ে স্পষ্ট চিত্র হয়তো দেখা যায় খান ইউনিস কবরস্থানে।
50 বছর বয়সী তাপেশ আবু হাতাব গত 19 বছরেরও বেশি সময় ধরে কবর খোঁড়ার কাজ করছেন। তার দীর্ঘ কর্মজীবনে গাজার এই যুদ্ধই হয়ে উঠেছে সবচেয়ে কঠিন সময়। যুদ্ধ শুরুর সময় কবরস্থানটিতে ছিল প্রায় 60টি কবর। এখন সেখানে কবরের সংখ্যা প্রায় 6000। যুদ্ধের এক পর্যায়ে তাপেশকে দিনে প্রায় 35টি কবর পর্যন্ত প্রস্তুত করতে হয়েছে। প্রতিদিনই তাকে দেখতে হয়েছে নতুন নতুন মরদেহ। তাদের অনেকেই নারী ও শিশু, এমনকি নবজাতকও রয়েছে। কখনো একটি ইসরায়েলি বোমায় পুরো একটি ভবন, গাড়ি বা তাঁবু ধ্বংস হলে একই পরিবারের একাধিক সদস্যের মরদেহ একসঙ্গে কবরস্থানে নিয়ে আসা হয়েছে। তাপেশের দীর্ঘ কর্মজীবনে এমন ভয়াবহ রক্তপাতের সময় আর আসেনি। প্রতিদিনই তাকে কয়েক ডজন নিহত মানুষকে দাফনের জন্য কবর প্রস্তুত করতে হয়েছে। আর এই কবরগুলো তৈরির উপকরণও অনেক সময় এসেছে ধ্বংস হওয়া ঘরবাড়ি থেকেই। একদিকে বোমায় ধ্বংস হচ্ছে মানুষের ঘর, অন্যদিকে সেই ধ্বংসস্তূপের ইট, মাটি আর ধাতু দিয়েই তৈরি হচ্ছে তাদের শেষ আশ্রয়। গাজার এই বাস্তবতায় যুদ্ধ যেন জীবিতদের থাকার জায়গা এবং মৃতদের শুয়ে থাকার জায়গা, দুটিই একসঙ্গে কেড়ে নিচ্ছে।